Hello, honors third year, Department of English. How are you all? I hope you are very fine. Today, I will discuss basic information about literary criticism. So, let's start our lesson. তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষে তোমাদের সিলেবাসে ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম নামে একটি বই আছে। আর যেহেতু এটি একটি নতুন বই, তোমাদের অনেকেরই এই বই সম্পর্কে ধারণা নেই, আর যার ফলে অনেকেই এটাকে কঠিন মনে করে। আর সেই বিষয়ে আজকে মূলত আমি আলোচনা করব যে আসলে লিটার ক্রিটিসিজমটা আসলে কি। আজকের ভিডিওতে থাকবে এই ক্রিটিসিজম সম্পর্কে, আসলে ক্রিটিসিজম বিষয়টা কি এবং এর ভিতরে কি কি আছে সেগুলো আজকে আমি আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের লেসনে ফিরে যাই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে একটি কথা বলে নিই, সেটি হচ্ছে যে আসলে তোমাদের সাথে যে নোটটি আমি শেয়ার করব সেটা আসলে আমার এক ফ্রেন্ড করেছিল। আর সত্যি নোটটি অসাধারণ একটি নোট ছিল, আর যার থেকে আমি অনেক উপকৃত হয়েছি এবং তাই ভাবলাম যে নোটটি সবার সাথে শেয়ার করি, সুযোগ এই তাতে তোমরাও ভালো করে বুঝতে পারো। আর যে ফ্রেন্ডটার কথা বললাম তার নাম হচ্ছে এই যে এখানে। তাহলে আমরা চলো শুরু করি। তো শুরুতে আমরা আসি যে ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজম। আসলে ক্রিটিসিজমটা কি? ক্রিটিসিজম মানে তোমরা জানো যে ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা। আর সমালোচনা বলতে কোনো কিছুকে মূল্যায়ন করা বা বিশ্লেষণ করা বোঝায়। আর সমালোচনা ইতিবাচক অথবা নেতিবাচক হতে পারে, এটা দুইটাই হতে পারে। যেসব বিষয়ে আসলে সমালোচনা হতে পারে সেই বিষয়গুলো টপিকগুলো হচ্ছে যে আর্ট হতে পারে, লিটারেচার হতে পারে, মিউজিক, পলিটিক্স হতে পারে, পিপল বিহেভিয়ার হতে পারে, পিপল অ্যাকশন হতে পারে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ক্রিটিসিজম? ক্রিটিসিজম মিন্স টু ইভালুয়েট অ্যান্ড স্ক্রুটিনাইজ এনি পিস অফ লিটারেচার অন আর্ট, পোয়েম, ড্রামা, নোভেল, স্টোরি এটসেট্রা ইজ কল্ড ক্রিটিসিজম। ক্রিটিসিজম মানে হচ্ছে ইভ্যালুয়েট করা এবং স্ক্রুটিনাইজ, যে সাহিত্যের যে অঙ্গগুলো আছে, যেমন নোভেল আছে, পোয়েম আছে, ড্রামা আছে, স্টোরি, এসে আছে, এইসবকে পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা বা বিশ্লেষণ করাই হচ্ছে ক্রিটিসিজম। ক্রিটিসিজম কী করে? হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ ওয়ার্ক। কী করে? আমাদের আন্ডারস্ট্যান্ড নেচার অফ ওয়ার্ক, যেটা এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। অ্যান্ড দ্য আইডিয়া বিহাইন্ড দ্য স্কিন টু ফাইন্ড আউট আনসেইড ফ্রম সেইড, যেটা কি আনসেইড ফ্রম সেইড, আননোন ফ্রম নোন, অ্যান্ড আনসিন ফ্রম সিন, অ্যান্ড আনএক্সপ্লোরড ফ্রম explored, and etc. all is called criticism. আর ক্রিটিক কি? ক্রিটিক হচ্ছে যে যিনি আসলে সমালোচনা করেন অথবা যিনি ক্রিটিসাইজ করেন তাকে বলা হচ্ছে ক্রিটিক, তাকে বলা হচ্ছে কি সমালোচক বলি আমরা বাংলায়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হেয়ার টু ইমপ্রিহেন্ড এনি ওয়ার্ক, comprehend any work. Thus, one who criticizes any work of art, poetry, drama, novel, story, etc. is called a critic. যিনি কী করেন? এই যে আর্ট, পোয়েট্রি, ড্রামা, নোভেল, স্টোরি, এগুলো কী করেন? ক্রিটিসাইজ করেন, তাকে বলা হচ্ছে ক্রিটিক, তাই না? আচ্ছা, এবার এই ক্রিটিক, এটা হচ্ছে দুই ধরনের সমালোচনা হতে পারে। সেগুলো কি? সেগুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে কনস্ট্রাকটিভ, যেটা হচ্ছে গঠনমূলক সমালোচনা হতে পারে, এবং ডিস্ট্রাকটিভ হতে পারে। একটা হচ্ছে কি ধ্বংসাত্মক। আর কনস্ট্রাকটিভ হবে না, ডিস্ট্রাকটিভ হবে। আসলে সমালোচনাটা কেমন হবে তা মূলত কিসের উপর নির্ভর করে? সমালোচনার উপর নির্ভর করে। গঠনমূলক সমালোচনা উন্নতিতে সাহায্য করে, আর হচ্ছে ধ্বংসাত্মক যে সমালোচনা সেটি কি ক্ষতি সাধন করে। আসলে সমালোচনা যেহেতু দুইভাবেই হতে পারে, তো একটি উন্নতিতে সাহায্য করে এবং আরেকটিকে কি ধ্বংস করে। আর জন ড্রাইডেন ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। জন ড্রাইডেনকে বলা হচ্ছে ক্রিটিসিজমের ফাদার বলা হচ্ছে, কারণ তিনি সর্বপ্রথম এই ক্রিটিসিজমের আবির্ভাব ঘটান। পয়েটিক্স, তোমাদের যে থার্ড ইয়ারে ক্রিটিসিজম আছে তাদের মধ্যে বেশ 5টা মনে হয় ক্রিটিসিজম আছে। তার মধ্যে একটা হচ্ছে পয়েটিক্স, যেটা লিখছেন অ্যারিস্টটল। যেটা অ্যারিস্টটল তোমরা জানো যে এটা হচ্ছে, ইনি হচ্ছে গ্রিক ফিলোসোফার অ্যান্ড পলিম্যাথ যাকে বলা হয়। এবং
পয়েটিক্স বইটি কেন লেখা হয়, এই যে পয়েটিক্স বইটি যে তিনি লিখছেন এটা কেন লিখছেন, তার আগে আমাদের একটি তথ্য জানা দরকার। সেটি হচ্ছে, জানো হয়তো বা, যে অ্যারিস্টটল হচ্ছে প্লেটোর শিষ্য। সর্বপ্রথম যে গুরু হচ্ছেন, এনাদের গুরু হচ্ছেন কি, প্লেটো। তারপর হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের শিষ্য হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। আর অ্যারিস্টটলের শিক্ষককে প্লেটো। আর যিনি লিখছিলেন একটি বই, যেটা অনেক বিখ্যাত বই, দ্য রিপাবলিক, বইটি লিখেছেন। আর এই বইটিতে এই যে প্লেটো এবং পয়েট, এবং বইটিতে কি করেন, এই বইটিতে পয়েট এবং পোয়েট্রিককে মারাত্মকভাবে ক্রিটিসাইজ করছেন এই যে প্লেটো। আর প্লেটো এই বইটিতে কি পোয়েট্রি বিষয়ে কি বলেছিলেন, সে বলেছিলেন যে পোয়েট্রি ইজ মিসলিডিং অ্যান্ড মোরালি সাসপিসিয়াস, যেটা অর্থাৎ কবিতা মানুষকে ভুল পথে চালিত করে এবং কবিতা নৈতিকতার দিকে থেকে সন্দেহজনক। আসলে তিনি প্লেটো এই তার যে বই আছে রিপাবলিক, দ্য রিপাবলিক, এখানে তিনি এই কথাটি বলেন। এবং পয়েটস সম্পর্কে কি বলেন, পয়েটস আর দ্য ইমিটেশনস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ারফর ফার ফ্রম দ্য ট্রুথ, এটা তিনি বলেছিলেন তার যে দ্য রিপাবলিক বইটি সেটিতে। এবং এর অর্থ হচ্ছে যে, অর্থাৎ কবিদের কাজ হলো পৃথিবীর সকল জিনিসকে কী করে, মিথ্যা নকল করা, আর তাই তারা সত্য থেকে অনেক দূরে থাকে, এটি প্লেটো বলেছিল। আর পোয়েট্রি মাস্ট বি ব্যানিশড ফ্রম দ্য আইডিয়া সোসাইটি, এটি বলছিলেন যে সভ্য সমাজ থেকে কবিতা বর্জন করা উচিত। তিনি এই বিষয়গুলো বলছিলেন প্লেটো। আর প্লেটোর শিষ্য হয়ে এই আসলে গুরু যা করবে সবগুলা যে মেনে চলতে হবে, আসলে এমনটা না। আর যার ফলে তিনি প্লেটোর এক প্রকার বিরোধিতা করে আর কি, তিনি পয়েটিক্স যে বইটা সেটি লিখেছিলেন। আসলে ওনাকে যে উদ্দেশ্য করে একেবারে বইটি লেখা হয়েছে তা কিন্তু না। তো চলো তাহলে আমরা দেখি পরবর্তীতে। অ্যারিস্টটল এই ক্রিটিসিজমগুলো মেনে নিতে পারেনি, এই যে বিষয়গুলো যে প্লেটো বলছেন সেগুলো তিনি মেনে নেননি আসলে। তাই তিনি পোয়েট্রিকে ডিফেন্ড করার জন্য লিখলেন তার বিখ্যাত পয়েটিক্স। আর তিনি তার বইয়ে কী করেন, যুক্তি দিয়ে প্রমাণ করলেন যে পোয়েট্রি শুধুমাত্র যে হাসি ঠাট্টার জন্য সেটা হচ্ছে নয়, আসলে মানুষ এবং সমাজের জন্য এর ভূমিকা অপরিসীম। পোয়েট্রির ভূমিকা আছে এবং একটি শিল্প হিসেবে এর নৈতিক যোগ্যতাও কি আছে। অ্যারিস্টটল এর যে পয়েটিক্সের কী আছে, 1, 14 এবং 24, 26 এই যে পরিচ্ছেদগুলো আছে এগুলো অন্তর্ভুক্ত করা আছে, যেগুলো আমাদের সিলেবাসে। আর এই যে পয়েটিক্সে আমাদের থার্ড ইয়ারে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, প্রথম পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে যে অনুকরণ হিসেবে কাব্য, আসলে এটা হচ্ছে যে ইমিটেশন, এই বিষয়টাই প্রথম পরিচ্ছেদে আলোচনা করা হয়। এবং দ্বিতীয় পরিচ্ছেদে কী বিষয়ে আলোচনা করা হয়, কাব্যিক অনুকরণের যে বিষয় সেগুলো সম্পর্কে। এবং তৃতীয়তে কাব্যিক যে অনুকরণের রীতি সেগুলো আলোচনা করেছেন। এবং চতুর্থ পরিচ্ছেদে আলোচনা করেছেন কাব্যের উৎপত্তি ও বিকাশ। এবং পঞ্চমে কমেডির যে উত্থান সেটা আসলে এই পঞ্চম পরিচ্ছেদে আলোচনা করছেন। এবং ষষ্ঠতে ট্র্যাজেডির বর্ণনা দিয়েছেন তিনি সেখানে। এবং সপ্তমে নাট্য নকশা বা প্লটের যে প্রসার সেটা আলোচনা করা হয়েছে। এবং 8এ নাট্য নকশা বা প্লটের একতা সেটা আলোচনা করা হয়েছে। 9 নম্বর পরিচ্ছেদ সেটাতে কাব্য সত্য ও ঐতিহাসিক সত্য এটা আলোচনা করা হয়েছে। এবং 10এ আলোচনা করা হয়েছে সরল ও জটিল প্লট। এবং 11তে পরিস্থিতি বিপর্যয়, পূর্ব পরিচয়, তারপর হচ্ছে জ্ঞান ও বিপদ আপাতন, এগুলো আলোচনা করা হয়েছে। এবং 12তে ট্র্যাজেডির যে প্রধান অংশ সমূহ সেগুলো আলোচনা। এবং 15তে আলোচনা করা হয়েছে ট্র্যাজিক যে প্রক্রিয়া সেটা। এবং 13তে আলোচনা করা হয়েছে ট্র্যাজিক প্রক্রিয়া। 14তে আলোচনা করা হয়েছে ভয় এবং করুণা। এবং 24এ মহাকাব্য সম্পর্কে বলছেন। এবং 26এ মহাকাব্য ও ট্র্যাজেডির যে তুলনা সেটা আলোচনা করেছেন। এরপর যে অ্যাপোলজি ফর পোয়েট্রি সেটা
লিখছেন যে চার্লস ফিলিপ সিডনি। আসলে এখানে কি কি বিষয় আছে সেগুলো এবার আমরা জানব। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, কবিতা লেখার জন্য ক্ষমা প্রার্থনা করা। আসলে এর অ্যাপোলজি ফর, এই অ্যাপোলজি মানে হচ্ছে এটা। এই বইটি স্টিফেন গজন এর কবিতার বিরুদ্ধে অভিযোগের জবাবে লেখা হয়েছিল এই বইটি। আসলে স্টিফেন গজন ছিলেন, গজন যে কবিতার বিরুদ্ধে অভিযোগের, তিনি কবিতার বিরুদ্ধে কিছু অন্য বিষয় বা খারাপ ভেবে তিনি কিছু বলছিলেন, যার ফলে বইটি লেখা হয়। আর গজন একজন কেন্টিশ পিউরিটান ছিলেন এবং তিনি তার যে দ্য স্কুল অফ অ্যাবিউজ শিরোনামের বইটি কবিতাকে আক্রমণ ও সমালোচনা করেছেন। সেখানে গজন কবিতাকে অনৈতিক এবং যুবকদের পাপের দিকে নিয়ে যাওয়ার জন্য নিন্দা করেছিলেন। স্কুল অফ অ্যাবিউজ সিডনির নামে নিবেদিত ছিল। নিজে একজন কবি হওয়ার কারণে সিডনি তার অ্যাপোলজি ফর পোয়েট্রি বইয়ে গজনের অপব্যবহারের জবাব দেওয়ার বাধ্যতামূলক বলে মনে করেছেন, কারণ তিনি একজন কবি ছিলেন আর এটা আসলে সবাই করতো, আর তিনি করেছেনও মূলত এই বই লেখার মাধ্যমে। মূলত অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি কবিতার উচ্চতর অবস্থান দাবি করার জন্যই লেখা হয়েছিল। আর হচ্ছে যে প্রিফেস টু শেক্সপিয়র, এটা আরেকটি ক্রিটিসিজম যা তোমাদের সিলেবাসে ইনক্লুড করা আছে। আসলে এই প্রিফেস টু শেক্সপিয়রে কী আলোচনা করা হয়েছে এখানে, এটি হচ্ছেন ডক্টর স্যামুয়েল জনসন লিখেছেন। আসলে শেক্সপিয়রকে তিনি কী করেছেন যে উচ্চ একটা আসনে দাঁড় করিয়েছেন, তিনাকে অনেক সম্মান করেছেন। এবং প্রিফেস টু শেক্সপিয়র বাই কি ডক্টর স্যামুয়েল জনসন শেক্সপিয়র সম্পর্কে যা তুলে ধরেছেন, কী কী বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, এগুলো হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে শেক্সপিয়র্স জেনারেল যে নেচার সেটা তুলে ধরেছেন, এবং শেক্সপিয়র্স হাউলস বা মেরিটস এবং ডিমেরিটসগুলো তুলে ধরেছেন। এই মেরিটস ডিমেরিটস একটু পরে আলোচনা করব। এবং 3 যে ইউনিটিস যেমন ড্রামাটিক যে ইউনিটিসগুলো আছে সেগুলো, যেমন ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, সেগুলো একটু পর আসতেছি। আর মেরিটস অফ শেক্সপিয়র এটা হচ্ছে যে ইউনিভার্সাল কোয়ালিটি। আসলে ইউনিভার্সাল কোয়ালিটি, এটার যে থিম আছে, এই থিমগুলা শেক্সপিয়রের যে থিমগুলো আছে সেগুলো হচ্ছে লাভ, ডেথ অ্যান্ড র্যাভেজ, ফ্রেন্ডশিপ, এগুলো ক্যারেক্টারাইজেশন। তারপর হচ্ছে মিঙ্গেলড ড্রামা। এই মিঙ্গেল ড্রামা একটা নতুন একটা ড্রামার তিনি আবির্ভাব করেছিলেন, এই যে উইলিয়াম শেক্সপিয়র। আর আমরা পলিটিক্সে দেখছিলাম যে ড্রামা সেটি দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ট্র্যাজেডি, একটি কমেডি। কিন্তু শেক্সপিয়র নতুন একটি ট্র্যাজেডি, একটি ড্রামার সৃষ্টি করেছেন যেটির নাম হচ্ছে ট্র্যাজিক কমেডি। অর্থাৎ যে ট্র্যাজেডি এবং কমেডির সংমিশ্রণে আর কি যেই ড্রামাটা হয় সেটা হচ্ছে ট্র্যাজিক কমেডি। আর ট্র্যাজেডি মানে হচ্ছে এটা হচ্ছে তোমরা জানো যে দুঃখ থাকবে সেখানে, একটা জরাজীর্ণ অবস্থা। এবং কমেডি তো জানো একটা হাস্যরসাত্মক আনন্দদায়ক একটা ব্যাপার স্যাপার। আর এরপর আসি যে ডিমেরিটস অফ শেক্সপিয়র। যে ডিমেরিটসগুলো আসলে এখন একটু আগে আমরা মেরিটসগুলো বললাম এবং ডিমেরিটসগুলো, যে অ্যানার্সরনিজম, তারপর হচ্ছে ল্যাক অফ মোরালিটি, তারপর হচ্ছে ডেপিক্টিং প্লট, ওয়ার্ড প্লে, এগুলো হচ্ছে ডিমেরিটস অফ শেক্সপিয়র। আর 3 ইউনিটিস যে বললাম একটু আগে, 3 ইউনিটস হচ্ছে যে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ অ্যাকশন, প্লেস, ইউনিটি অফ অ্যাকশন। এবার আসি আমরা প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স। আসলে লিরিক্যাল ব্যালান্সটা কি, যে এই লিরিক্যাল ব্যালান্সটা লিখছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা জানি লিরিক্যাল ব্যালান্স 1798 সালে লেখা হয়, এবং এটি মূলত দুইজনে মিলে লিখেছিলেন। সেটি হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলোরিস এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এরা দুজনে খুব ভালো ফ্রেন্ডও ছিলেন এবং তারা একসাথে পড়াশোনা করতেন। এখানে তারা দুজনে আর কি এই যে লিরিক্যাল ব্যালান্স, আর আমরা জানি যে এই লিরিক্যাল ব্যালান্সের প্রকাশের মাধ্যমে কি হয়, রোমান্টিক যুগের সূচনা হয়েছিল।
আর এটা হচ্ছে 1798 সালের 1798। আর এই যে বইয়ে মোট 23টা পয়েমস আছে কতটা 23টা, এবং এর মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছেন 19টা এবং বাকি 4টা লিখছে এসটি কলোরিস। আর যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এটা মূলত কয়েকবার আর কি প্রকাশ করা হয়, মূলত 5বার প্রকাশ করা হয়। তার মধ্যে প্রথম প্রকাশ করা হয় 1798 এবং তারপরে 1800-এ একবার প্রকাশ করা হয় পুনরায়, এবং তারপরে আবার 1802 সালে অর্থাৎ 1802 এবং 1805, 1815। তো আমাদের বইয়ে অর্থাৎ থার্ড ইয়ারে যেটা ইনক্লুড করা আছে সেটা হচ্ছে যে 1802 এর যে প্রকাশনীটা সেটা আর কি। এখানে ওয়ার্ডসওয়ার্থের সে যে রোমান্টিক যে আইডিয়া সেগুলা ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে মিটার, পয়েট, ফাংশন অফ এ পয়েট, তারপর হচ্ছে পয়েটিক যে প্রসেস সেগুলা, ডিকশন, পয়েটিক যে ডিকশন আছে ইত্যাদি প্রকাশ করা হয়েছে। এগুলা ওয়ার্ডসওয়ার্থ এগুলো কী করেছিলেন, প্রকাশ করেছেন। যে আসলে পয়েটটা কেমন হতে পারে, একটা পয়েটের কী কী গুণ থাকা দরকার, সেগুলো ল্যাঙ্গুয়েজটা আসলে কেমন হওয়া উচিত, এগুলো কি কঠিন ল্যাঙ্গুয়েজ হবে নাকি যে সহজ সরল বা নর্মাল যে ল্যাঙ্গুয়েজ গ্রামের মানুষের সাধারণ ভাষার সেগুলো হবে, এই বিষয়গুলো তিনি এখানে দিয়েছেন। রোমান্টিক যে আইডিয়া সেগুলো, রোমান্টিক যে গ্রামের সাধারণ সহজ সরল মানুষ সম্পর্কে আলোচনা। আগে যে কবিতাগুলো লেখা হতো সেগুলো মূলত ধনী অর্থাৎ যে রাজা বা নাইটদেরকে নিয়ে মূলত লেখা হতো, কিন্তু পরবর্তীতে এই সর্বপ্রথম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলোরিস তারা গ্রামের মানুষের সাধারণ মানুষের ভাষা ব্যবহার করে যাতে তারা এই কবিতাগুলো বুঝতে পারে, আর এই নিয়ে তিনি এই কবিতাগুলো এই যে লিরিক্যাল ব্যালাডস সেখানে এই আইডিয়াগুলো তিনি দিয়েছিলেন যে আসলে এইভাবেই লেখা উচিত কবিতা। তো পয়েটিক যে ডিকশন মানে হচ্ছে শব্দচয়ন, আসলে কবিতা যে লিখবে কবিতার শব্দচয়নটা আসলে কেমন হবে, আর এগুলাই হচ্ছে পয়েটিক ডিকশন। এরপরে যে পয়েটিক প্রসেস হচ্ছে কয়টা, 4টা। পয়েটিক প্রসেস 4টা কী কী, একটা হচ্ছে অবজারভেশন থাকবে এখানে, রিকালেকশন, তারপর হচ্ছে কন্টেম্পলেশন, তারপরে ফিল্টারিং এটা, তারপরে কম্পোজিশন থাকবে, ঠিক আছে। এবার আসি যে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। আসলে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া এটি মূলত স্যামুয়েল টেলর কলোরিস, এসটি কলোরিস বলি আমরা, ইনি লিখেছিলেন। আসলে এটি মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এক প্রকার বিরোধিতায় ধরা চলে, যদিও তারা দুজন অনেক ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু দেখা যায় যে এই এসটি কলোরিসের সাথে কিছু বিষয়ে ওয়ার্ডসওয়ার্থের আর কি দ্বন্দ্ব হয়, যার ফলে স্যামুয়েল টেলর কলোরিস তার সেই বিষয়গুলোর উপর করে আর কি, তিনি এই যে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া এই ক্রিটিসিজমটি তিনি রচনা করেন, এই বইটি রচনা করেন। এখানে এসটি কলোরিস যে কী কী বিষয়ে আলোচনা করছেন, পোয়েট্রি, প্রোজ, তারপর হচ্ছে মিটার। আসলে মিটার কেমন হওয়া উচিত, মিটার থাকবে না নাই একটি কবিতায়, তারপরে হচ্ছে যে পোয়েট্রি কী, প্রোজ কী, তারপর অবজেকশন অফ লিরিক্যাল ব্যালাডস, যে লিরিক্যাল ব্যালাডসগুলোর অবজেকশন সেগুলো, আর এসব নিয়ে মূলত আলোচনা করে। এই যে এখানে মূলত আর দুটি বিষয় যেটি হচ্ছে ইম্পর্টেন্ট, ফ্যান্সি আর ইমাজিনেশন। এই ফ্যান্সি ইমাজিনেশনটা আসলে কি, এটা মূলত তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে ফ্যান্সি এটা হচ্ছে প্রাথমিক একটা পর্যায় এবং ইমাজিনেশন এই ফ্যান্সিরই একটা এক্সটার্নাল আর কি, এটা হচ্ছে ইমাজিনেশন। এখানে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যার ফলে আলোচনা করতেছি না। তো ফ্যান্সি ইমাজিনেশনকে এই 18 শতাব্দীর আগে সিনোনিম হিসেবে, তার আগে কিন্তু এই ফ্যান্সি এবং ইমাজিনেশনকে কী করা হতো, মনে হতো এই যেগুলো একই, ফ্যান্সি এবং কল্পনা ইমাজিনেশন সেগুলো একই ধরা হতো, কিন্তু এসটি কলোরিস সেটা কি করে, আসলে এগুলো এক না, যদিও এক মনে হয় কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। তিনি বলছেন যে ফ্যান্সি ওয়ান কাইন্ড অফ কি মেমোরি, আর ইমাজিনেশন হচ্ছে একটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন, এটা হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি আর একটা হচ্ছে কি সেকেন্ডারি। আর এর যে প্রাইমারি ইমাজিনেশনের যে রো ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো হচ্ছে এটি সবাই করতে পারে, যে প্রাইমারি ইমাজিনেশন এই যে প্রাইমারি ইমাজিনেশনটা সবাই করতে পারে। আর কিন্তু একটু আগে যে আমি বলছিলাম ফ্যান্সি এবং ইমাজিনেশন, আসলে সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি ইমাজিনেশনের বিষয়টা বলছিলাম।
প্রাইমারি ইমাজিনেশনটা আসলে এটা সবাই করতে পারে ইমাজিনেশনটা, এবং সেকেন্ডারিটা কিন্তু সবাই করতে পারে না। এটা যারা কবি সাহিত্যিক এবং জ্ঞানী মানুষ তারা মূলত এই ইমাজিনেশনটা করতে পারে। তো এই ছিল ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম বা ক্রিটিসিজম বিষয়ে আলোচনা। আশা করি ভালো লাগছে, এবং তোমরা চাইলে এই যে আমি যে নোটটি তোমাদের সামনে যে আলোচনা করলাম এগুলো স্ক্রিনশট দিয়ে তোমরা নিতে পারো, এবং তোমরা তোমাদের হ্যান্ড নোট খাতায় তোমরা এগুলো সুন্দরভাবে তুলবা, এবং ভবিষ্যতে এগুলো তোমাদের কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটি আমার অনুরোধ থাকলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।